17 বছর পর কাল দেশে ফিরছেন তারেক রহমান। সম্বর্ধনায় 50 লাখ লোকসমাগমের আশা নেতাদের। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দু উগ্রপন্থীদের বিক্ষোভ। ঢাকায় প্রণয় বর্মাকে তলব। মিশনে হামলার চেষ্টার নিন্দা ও তদন্তের আহ্বান। দেশকে অস্থিতিশীল করার ভয়ঙ্কর অপচেষ্টার অভিযোগ মির্জা ফখরুলের। আওয়ামী লীগের ভোট ব্যাংক দখলের প্রতিযোগিতা চলছে, মন্তব্য নাহিদের। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অপবাদ ঘোচাতে চান সিইসি। ডিসিএসপিদের সাথে মতবিনিময়। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান শীঘ্রই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সপরিবারে ফ্লাইটে উঠবেন স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6টায়। বিএনপির আগামী দিনের কাণ্ডারিকে বরণ করতে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। এরই মধ্যে 300 ফিট সম্বর্ধনা মঞ্চ এলাকায় সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। বিএনপি নেতাদের দাবি 25 ডিসেম্বর ঢাকা জনসমুদ্রে পরিণত হবে। তারেক রহমানের নিরাপত্তায় সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। 25 ডিসেম্বর 2026 দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকে বরণে বিএনপির রাজকীয় সম্বর্ধনা অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে সারা দেশের নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন 300 ফিট এলাকায় দ্রুত গতিতে তৈরি হচ্ছে সম্বর্ধনা মঞ্চ। সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা ছুটে আসছেন। সময় যত গড়াচ্ছে নেতাকর্মীদের ভিড় তত বাড়ছে। মানুষ যেভাবে অধীর আগ্রহে ছুটছে, আপনারা ধরেই নেবেন যে 25 তারিখ লাগবে না, 24 তারিখের মধ্যে সব কানায় কানায় পুরো ঢাকা শহর ভরে যাবে ইনশাআল্লাহ। আশা করি উনি আসলে আমাদের পূর্ণাঙ্গ গণতন্ত্র আমাদের ফিরে আসবে বাংলাদেশে। এই দিনটিকে আমরা স্মরণীয় করার জন্য যা যা করার দরকার আমাদের নেতৃবৃন্দ সহ আমরা সবাই করতেছি। ওনার মা যে কথা বলেছে যে কোন এক সময় লক্ষ কোটি মানুষ এই তারেক রহমানকে বরণ করবে, তার চেয়ে বেশি মার দোয়ার তার বড় কিছু না আছে। দীর্ঘ 17 বছর জেল জুলুম লড়াই সংগ্রামের পর দলের ভবিষ্যৎ নেতা দেশে ফিরছেন, খুশি সবাই। উনি আসবেন, এখানে ভাষণ দিবেন, দেখে ভালো লাগছে। ওনার জন্য মানুষের অধীর আগ্রহে দেশে একটা উৎসব আমেজ, এই আমেজটা যদি ধরে রাখতে পারে আশা করি অনেক কিছু ভালো হবে। আমি এসে ঢাকাতে ছিলাম এবং এখানে প্রোগ্রামের জন্য 25-26 তারিখে আমি এখান থেকে আমার দেশে চলে যাব। এই সমাবেশ ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। মঞ্চের সার্বিক অগ্রগতি নিয়মিত পরিদর্শন করেন দলের কেন্দ্রীয় নেতারা। তাদের প্রত্যাশা অর্ধকোটি মানুষের সমাগম ঘটবে তারেক রহমানের সমাবেশে। অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। আমাদের অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হওয়ার পথে। তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। এটা লক্ষ লক্ষ লোক, এটা মানে কোনো সংখ্যা দিয়ে নিরূপণ করা সম্ভব হবে না, কারণ আমরাও বলতে পারবো না যে কত লক্ষ লোক আসবে। এখন বগুড়া থেকে কয় লক্ষ লোক আসবে, রাজশাহী থেকে কয় লক্ষ লোক আসবে, ফেনী থেকে কত আসবে। তারেক রহমানের জন্য তৃণমূল নেতাকর্মীদের বাড়তি আবেগ ও ভালোবাসা। দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভিন্ন ভিন্ন সাজে। যেহেতু আমাদের নেতা আসার শুনেই তো আমি এখানে এসেছি। তারা যে ভালোবাসেন, ওই দলকে ভালোবাসেন, এই দলের জন্য ভালোবাসার জন্য আমরা জীবন দিতে রাজি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির প্রস্তুতি হিসেবে রাজধানীর 300 ফিটে চলছে মঞ্চ তৈরির কাজ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। দর্শক, সরাসরি চলে যাচ্ছে সেখানে। রাব্বি, তারেক রহমানকে সম্বর্ধনা জানাতে মঞ্চ তৈরি কাজের অগ্রগতি এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। আপনি জানেন যে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় পর কিন্তু আসলে লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে কিন্তু আগামী বৃহস্পতিবার কিন্তু দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার সকাল 11:15 কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন তারেক জিয়া। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু আসলে ঠিক দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি 300 ফিট এলাকায়, অর্থাৎ এখানে যে মঞ্চটি তৈরি করা হয়েছে তার সংবর্ধনা দেওয়ার জন্য এবং যে ধরনের নেতাকর্মী সেটা কিন্তু আসলে চোখে পড়ার মতো। অর্থাৎ বলা চলে যে এই 300 ফিট এলাকায় মোটামুটি শ্বাস রথ তৈরি হয়েছে, অর্থাৎ পুরো এলাকাটা আসলে
অনেকটা নির্জন থাকে, রাত এখন 1টা বাজে, অর্থাৎ এই সময়টা কিন্তু আসলে পরিবহন এবং যানবাহন ছাড়া কোনো কিছুই চলে না। কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এখন কিন্তু আসলে এখানে যে পরিমাণ নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং তাদের যে উন্মাদনা দেখা যাচ্ছে সেটা কিন্তু আসলে লক্ষণীয়। অর্থাৎ তাদের হাতে কিন্তু দলীয় বিভিন্ন প্লাকার্ড, বিভিন্ন ব্যানার, পতাকা সহ তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছে। আর ঠিক কিছুক্ষণ অর্থাৎ 24 ঘন্টা অতিবাহিত হলেই কিন্তু আসলে তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবে। অর্থাৎ দীর্ঘ প্রায় 17 বছর পর অর্থাৎ তারেক রহমান কিন্তু দেশে আসছে এবং তার এই দেশে আসাকে কেন্দ্র করে কিন্তু আসলে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎফুল্ল কাজ করছে এবং তারা কিন্তু আসলে বলছে যে তারেক রহমানকে যেভাবে ষড়যন্ত্রমূলকভাবে আসলে বিভিন্নভাবে দেশের বাইরে রাখা হয়েছিল তারা এটা নিন্দা জানাচ্ছে এবং একই সাথে তারেক রহমানকে বরণ করে নিতে যে ধরনের প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি কিন্তু আসলে নেওয়া হচ্ছে নেতাকর্মীদের তরফ থেকে। পাশাপাশি জানেন যে অন্তর্বর্তী সরকার কিন্তু জানিয়েছে যে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সব ধরনের নিরাপত্তাই দেওয়া হবে। তারপরেও কিন্তু আসলে দলীয় যে শৃঙ্খলা সেখান থেকে কিন্তু স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা বাহিনীর একটি বিশিষ্ট একটি টিম তৈরি করা হয়েছে। অর্থাৎ তারাও কিন্তু আসলে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তারা কিন্তু আসলে সর্বক্ষণ নিয়োজিত থাকবে। এবং এখন দেখতে পাচ্ছেন ধানমন্ডি এই যে ঠিক 300 ফিট অর্থাৎ এই এলাকাটা কিন্তু আসলে শ্বাস রব তৈরি হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎফুল্লতা দেখা যাচ্ছে এবং হয়তো আর কিছুক্ষণ পরেই অর্থাৎ আর 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেই তারেক রহমান যখন দেশের মাটিতে পা রাখবেন তখন কিন্তু আসলে নেতাকর্মীদের আমেজটা অনেক বছরে বৃদ্ধি পাবে এবং ঠিক কত লক্ষ লোক এখানে আসলে জড়ো হবে সেটা কিন্তু এখন পর্যন্ত অনুমান করা যাচ্ছে না। তবে এরই মধ্যে কিন্তু নেতাকর্মীরা জড়ো হয়েছে এবং তারা কিন্তু আসলে বলছে যে ধরনের নিরাপত্তা, সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে এবং তারেক রহমানকে বরণ করে নিতে যে ধরনের প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তো কনক, এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা 300 ফিট থেকে। রাব্বি, আপনাকে ধন্যবাদ। ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন আর কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে আবারও ব্যাপক বিক্ষোভ করেছে উগ্রবাদী হিন্দুরা। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করে বাংলাদেশ মিশনে হামলার চেষ্টার নিন্দা ও ঘটনা তদন্তের আহ্বান জানানো হয়েছে। নয়াদিল্লি সহ অন্যান্য মিশনগুলোতে নিরাপত্তা জোরদারেরও আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বাংলাদেশে থাকা ভারতের হাইকমিশন সহ অন্যান্য স্থাপনা এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিও জানানো হয়েছে তাকে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ময়মনসিংহে দীপু দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ টানাপোড়েনের মধ্যে মঙ্গলবার সকাল থেকে দিল্লিতে চাপা উত্তেজনা চলছিল। বেলা বাড়লে হাইকমিশনের বাইরে বিক্ষোভকারীদের ভিড় বাড়তে থাকে। উগ্রবাদী বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীদের ঠেকাতে 3 স্তরের নিরাপত্তা বলয়ে ঘিরে ফেরা হয় বাংলাদেশ হাইকমিশন চত্বর। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে বসানো হয় ব্যারিকেড। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দিতে থাকে। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে হিন্দু জাগরণ মঞ্চ ও বজরং দল। এর আগে দীপু হত্যার প্রতিবাদে শনিবার রাতে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্র হিন্দুত্ববাদীরা। হত্যার হুমকি দেওয়া হয় হাইকমিশনারকে। এর প্রতিবাদে সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনীতিক ও বাংলাদেশ মিশনের নিরাপত্তায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে। এ সময় ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা করে এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে। গতকাল যেমন প্রতিবাদ হয়েছে, আজকেও তেমন প্রতিবাদ হয়েছে। এটা জেনেই সেই প্রেক্ষিতেই আজকে এই তলবের ঘটনা ঘটে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হত্যার হুমকির সুষ্ঠু তদন্ত দাবি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। The government of Bangladesh called upon the government of India to
to conduct a thorough investigation into the incidents, to take all necessary measures to prevent the recurrence of such act and to ensure safety and security of Bangladesh's diplomatic missions and related facilities in India. The government of Bangladesh expects the government of India to immediately take appropriate steps in accordance with the international and diplomatic obligations to safeguard the dignity and security of diplomatic personnel and establishments. ভারতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভিসা প্রদান স্থগিত থাকবে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। এদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারতের সাথে কোনো তিক্ত সম্পর্ক চায় না বাংলাদেশ। দেশটির সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ভারত থেকে 50,000 টন নন বাসমতি চাল এবং পাকিস্তান থেকে আরও 50,000 টন আতপ চাল কেনার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ভারতের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আর কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ আলাদা। তবে দেশটির সাথে সম্পর্কের বাইরে থেকে যতটা খারাপ শোনা যায়, বাস্তবে সেটা তেমন নয়। তবে বাংলাদেশে ভারত বিরোধী বক্তব্য পরিস্থিতি জটিল করছে। ভারতকে নিয়ে যেসব বক্তব্য বাইরে দেয়া হচ্ছে তা সরকারের নয় বলেও জানান অর্থ উপদেষ্টা। অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবেশী হিসেবে ভারতের সাথে সহযোগিতা করা হবে, তবে শেখ হাসিনার মতো না। মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে অ্যালায়েন্স ফর ট্রান্সফর্ম নেশন আয়োজিত সেমিনারে এই তথ্য জানান তিনি। বলেন, ভারতের সাথে ভালো সম্পর্ক চায় বিএনপি, তবে সেটি অবশ্যই দেশের মানুষের সেন্টিমেন্টের আলোকে হতে হবে। বাংলাদেশের সন্ত্রাসীদের ভারত আশ্রয় দেবে না। সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের বিষয়গুলোকেও বিবেচনায় রাখার কথা জানান তিনি। ভারতের হাইকমিশনার এদেশে পুরো নিরাপত্তার মধ্যে আছেন। ভারতে বাংলাদেশ হাইকমিশনারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এ বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। জমিয়তে ওলামায়ে ইসলামকে 4টি আসনে ছাড় দিচ্ছে বিএনপি। এ বিষয়ে সমঝোতার পর জানানো হয়েছে, এই আসনগুলোতে প্রার্থী দেবে না বিএনপি। পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী ট্রানজিশন পিরিয়ডে দেশকে অস্থিতিশীল করার জন্য ভয়ঙ্করভাবে অপচেষ্টা করছে, যার কারণে শহীদ ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে। শুভ মাহফুজের রিপোর্ট। মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সাথে রাজনৈতিক সমঝোতা বিষয়ক সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5 ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জমিয়তে উলামার সাথে বিএনপির সমঝোতার কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারকে আরও সচেতন ও কার্যকর ভূমিকা রাখতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে প্রফেসর ইউনূসের যে সরকার, সেই সরকার অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশকে পরিচয়। কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানান, যেসব আসনে সমঝোতা হয়েছে সেখানে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। যে সমস্ত আসন তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। আমরা সেই সমঝোতার মধ্যে উপনীত হয়েছি এবং আমরা আগামী দিনে গণতান্ত্রিক উত্তরণে আমরা সম্মিলিতভাবে সেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আমাদের আরও যাদের সাথে আসন সমঝোতা হয়েছে সেটা পরবর্তীতে আপনারা জানবেন। বিএনপিতে যোগদানের বিষয়ে জমিয়তে ওলামায়ে ইসলামের আমির জানান, বিএনপির প্রতি তাদের আস্থা। জাতি ও দেশের কল্যাণের জন্য আমরা 8 দলীয় জোটের এমন কোনো আপনার অতীতে চালাইছেন বা ওনাদের এইসব আমরা কিছু দেখি নাই এখনও। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি।
সমঝোতার আসন ছাড়া অন্য কোনো আসনের প্রার্থী দেওয়া হবে না বলেও জানান জমিয়তের আমির। সরকারকে যেন আল্লাহ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। গত কয়েকদিনের ঘটনায় নির্বাচন নিয়ে আবারও শঙ্কার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নির্বাচন নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভোট ব্যাংক দখলে বিএনপি জামায়াতের মধ্যে প্রতিযোগিতা চলছে। আর সিপিবির আশঙ্কা, গণ অভ্যুত্থানের শিক্ষা নিতে না পারলে আবারও উত্থান ঘটবে ফ্যাসিবাদের। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। রাজধানীর আগারগাঁওয়ে ডেইলি স্টার আয়োজিত নির্বাচনী সংলাপে অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি, সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সাম্প্রতিক সময়ে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাজনৈতিক দলগুলো উদ্বেগ জানায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিলম্ব হলে কি হতে পারে এমন অভিজ্ঞতা থেকে দ্রুত নির্বাচনের কথা বলে আসছে বিএনপি। এবং আমাদের কমিটমেন্ট আছে যে আমরা একটা মুক্ত গণমাধ্যমকে আমরা শুধু সমর্থন করি না, আমরা এটাকে আরও এনরিচ করার জন্য কাজ করব। তবে অবশ্যই আপনার একই সঙ্গে দায়িত্বশীলতা যেটা গণমাধ্যমের পক্ষ থেকে, সেটা আমরা প্রত্যাশা করব। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, আওয়ামী লীগের ভোট নিশ্চিত করতে বিএনপি ও জামাত তৎপর। 200 আওয়ামী লীগ কর্মী এটা বিএনপিতে যোগদান করেছে, ঘটা করে, আয়োজন করে, মিডিয়ার সামনে, সকলের সামনে, এসপির সামনে তারা এসে বিএনপিতে যোগদান করেছে, যেখানে জুলাই গণহত্যার মামলার আসামিরাও রয়েছে। কিন্তু তার এমন দাবি উড়িয়ে দেন মির্জা ফখরুল ও জামাতের হামিদুর রহমান আজাদ। গণতন্ত্র হচ্ছে একটা কালচার, আমার মন মানসিকতা সব কিছুকে গণতান্ত্রিক করতে হবে। আমি আপনার একমত নই, সুতরাং আমি আপনার মব তৈরি করে আপনাকে মেরে দিলাম, ডেইলি স্টার পুড়িয়ে দিলাম, অথবা হাদিকে হত্যা করলাম, এটা আপনার গণতন্ত্র নয়। গণতন্ত্রকে আপনাকে নারিশ করতে হবে, তৈরি করতে হবে, দিনে দিনে দেখতে। এখানে তো সেই সুযোগই পায়নি 50 বছরে। প্রশ্নই ওঠে না, এত রক্ত এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা, এটা কোন ধরনের মানসিকতা, প্রশ্নই ওঠে না। তবে সিপিবির প্রেসিডিয়াম সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অনুপ্রবেশের ঘটনা নতুন নয়। নারী পুরুষ, ধনী দরিদ্র, ধর্ম ভিত্তিতে, জেন্ডার ভিত্তিতে, যে কোনো ভিত্তিতে হোক, তার একটাই পরিচয়, সে হলো নাগরিক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আইনের শাসন নিশ্চিত করতে ডিসিএসপিদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। জানান, খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চান এই নির্বাচনের মাধ্যমে। তিনি বলেন, যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এএমএম নাসিরউদ্দিন। সিইসি বলেন, আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়ে সিইসি আবারও বলেন, আইন সবার জন্য সমান, কোনো অপরাধীকে ছাড় দেবেন না। যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না বলেও মন্তব্য করেন সিইসি। এদিকে শান্তিপূর্ণ নির্বাচনে পুলিশের ওপর ইসিকে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন আইজিপি। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যোগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোষাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি, এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব, রুল অব লর মাধ্যমেই সম্ভব। সুতরাং আপনারা যেটা মাঠ পর্যায়ে যারা আছেন, তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন। এটাই হচ্ছে আমার, দ্যাট ইজ দ্য বটম লাইন। আইনের শাসন মানে আইন উইল বি ব্লাইন্ড, ল আপনার সবার জন্য সমানভাবে আপনারা প্রয়োগ করবেন। জাতীয় পার্টির একাংশের নেতৃত্ব আনোয়ার হোসেন মঞ্জুর জেপি সহ কয়েকটি দল নিয়ে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ঘোষণা করা হয়েছে। 130 জনকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে নতুন এই জোট। এ সময় নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। এই অবস্থায় নির্বাচন নিয়ে সন্দিহান জোট নেতারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট।
জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর জেপি সহ 18 দল নিয়ে নতুন নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। রাজধানীর একটি 5 তারকা হোটেলে এক মঞ্চে দলগুলোর নেতারা। এরশাদ সরকার ও শেখ হাসিনা সরকারের একাধিক মন্ত্রী আছেন এই জোটের নেতৃত্বে। তারপরও তাদের প্রতিশ্রুতি 71-এর মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের। আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বর্তমান সরকারকে দায়ী করেন নেতারা। অতীতে কোনোদিন এত খারাপ সময় হয় নাই। গোটা দেশ আজকে অগ্নিসংযোগ চলতেছে। আপনার মতামতের মিল না হলেও, কাউকে পছন্দ না হলেও তার বাড়িতে আগুন লাগাই দেবেন, তার ঘরে আগুন লাগিয়ে দেবেন, পত্রিকা আক্রান্ত করে দেবেন, মব সৃষ্টি করবেন। এইটার জন্য কিন্তু এই বিপ্লব হয় নাই, এই গণঅভ্যুত্থান হয় নাই। একটা সরকার চলে গেছে, আমরা মনে করেছিলাম যে ভালো দিন আসবে, ক্রমে খারাপ দিন আসছে। সেই তার মধ্যে জাতীয় পার্টির নির্বাচনমুখী দল আসেন একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করি। কার কাছে নির্বাচন চাবো? এরা কারা? আপনারা চিনেন? আমি তো চিনি না। আপনারা চিনেন? কারা এসা কি কইতেছে? বাস চালাইছে নির্বাচন সুষ্ঠু করার। জোট নেতারা বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব বেশি। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতারা। আইন শৃঙ্খলা ঠিক করা। আজকে কি হয়েছে? আজকে আইন শৃঙ্খলা ঠিক হয়নি, উন্নতি হয়নি, বরঞ্চ অবনতি হয়েছে। যার জন্য আজকে হাদির মতো একজন দেশপ্রেমিককে তার জীবন দিতে, আজকে হাদি মারা যাওয়ার পরে আমাদের মনের মধ্যে প্রশ্ন ওঠা উচিত যে আমাদের আরেকটি ভাই তার রক্ত দিয়েছে, তার জীবন দিয়েছে, তার বিনিময়ে অন্তত পক্ষে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন করি। ঘোষিত তালিকায় জাতীয় পার্টির 87 জন, আনোয়ার হোসেন মঞ্জুর জেপির 6 জন সহ অন্যান্য দলের মিলিয়ে মোট প্রার্থী সংখ্যা 130। নির্বাচনের মাঠে চমক দেখানোর আশা নতুন জোটের প্রার্থীদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। 17 বছর পর কাল দেশে ফিরছেন তারেক রহমান। সম্বর্ধনায় 50 লাখ লোক সমাগমের আশা নেতাদের। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দু উগ্রপন্থীদের বিক্ষোভ। ঢাকায় প্রণয় বর্মাকে তলব, মিশনে হামলার চেষ্টার নিন্দা ও তদন্তের আহ্বান। দেশকে অস্থিতিশীল করার ভয়ঙ্কর অপচেষ্টার অভিযোগ মির্জা ফখরুলের। আওয়ামী লীগের ভোট ব্যাংক দখলের প্রতিযোগিতা চলছে, মন্তব্য নাহিদের। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অপবাদ ঘোচাতে চান সিইসি। ডিসিএসপিদের সাথে মতবিনিময়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান শীঘ্রই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।